ওয়েলকাম টু এমসিএস ক্লাসেস। তোমাদের সবাইকে এমসিএস এর অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা এখন এমসিএস ক্লাসে ধারাবাহিকভাবে সংবিধানের ক্লাস করছি এবং সংবিধান ক্লাসের প্রতিটা টপিকের যে বেসিক ফাউন্ডেশন সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছি। এখানে আমরা মৌলিক অধিকারের উপর ক্লাস করছি এবং মৌলিক অধিকারের উপরে আমরা পূর্ব কথা মতো 7টে ভিডিও এখানে আপলোড করতে চলেছি। অলরেডি আমাদের মৌলিক অধিকারের উপরে 3টে ভিডিও আপলোড করা সম্পূর্ণ হয়েছে। এটা হচ্ছে চতুর্থ ভিডিও এবং এই মৌলিক অধিকারের যে চ্যাপ্টারের এই চতুর্থ ভিডিও শুধুমাত্র আমরা একটা স্লাইডের উপরে আলোচনা করব। সেই স্লাইডটা হচ্ছে কত তোমার হচ্ছে 23 এবং 24 নম্বর আর্টিকেলের উপরে ভিত্তি করে, এবং এটা হচ্ছে কি স্যার শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণ মানে কোনো ব্যক্তিকে যদি শোষণ করা হয় তো তার বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। এবং এই শোষণের বিরুদ্ধে যে অধিকার রয়েছে সেটা 23 এবং 24 নম্বর আর্টিকেলে রয়েছে। তো আজকে আমরা যে ভিডিওটা মানে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। এই শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে কি স্যার মৌলিক অধিকারের একটা অংশ। মৌলিক অধিকারকে বেশ কয়েকটি নির্দিষ্ট উপভাগে ভাগ করা যেতে পারে। এর মধ্যে থেকে প্রথম যেটা ভাগ, সেই ভাগটার নাম হচ্ছে 12 এবং 13 নম্বর আর্টিকেল। অলরেডি আমরা এটা আলোচনা করেছি যে কিভাবে 12 নম্বর ধারাতে তোমার হচ্ছে কি মৌলিক অধিকারের তোমার হচ্ছে ডেফিনেশনটাকে স্পষ্ট করা হয়েছে। 13 নম্বর আর্টিকেলে কিভাবে পার্লামেন্ট এবং তোমার সুপ্রিম কোর্ট উভয়ই তোমার হচ্ছে একসাথে যৌথভাবে ক্ষমতা ভোগ করে, ঠিক আছে। তারপরে সাম্যের অধিকার হচ্ছে একটা অধিকার। সাম্যের অধিকারের আন্ডারে তোমার 14, 15, 16, 17, 18 অর্থাৎ 5টা আর্টিকেল রয়েছে এবং এই 5টা আর্টিকেলের মাধ্যম দিয়ে সাম্য জিনিসটা গিয়ে কি সেই জিনিসটা স্পষ্ট হয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে 19, 20, 21, 22 এবং 21 এ অর্থাৎ এই 5টা ধারাকে নিয়ে হচ্ছে কি স্যার তোমার হচ্ছে মৌলিক স্বাধীনতার অধিকার। এই মৌলিক স্বাধীনতার অধিকার হচ্ছে কি স্যার তোমার হচ্ছে 19 নম্বর আর্টিকেল থেকে শুরু করে 22 পর্যন্ত এগুলো হচ্ছে সাধারণ জীবন ধারণের অধিকার। মানে একটা মানুষের বেঁচে থাকার জন্য এই 19 থেকে 22 নম্বর আর্টিকেল বিশেষভাবে প্রয়োজন। তার পরবর্তীতে হয়েছে কি স্যার শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা আজকে আমরা ক্লাসে আলোচনা করবো, যেটা হচ্ছে 19 থেকে শুরু করে 23 এবং 24 মাত্র দুটো ধারাতে রয়েছে। এটা যখন ভিডিও কমপ্লিট হয়ে যাবে চতুর্থ ভিডিও, তার পরবর্তীতে পঞ্চম ভিডিও আমাদের যে বিষয় আসতে চলেছে সেইটা হচ্ছে কি স্যার শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং ভারতবর্ষ সংবিধানের 25, 26, 27 এবং 28 এই 4টা ধারাকে কেন্দ্র করে ধর্মীয় স্বাধীনতার অধিকার স্পষ্ট করা হয়েছে। তার পরবর্তীতে ধর্মীয় স্বাধীনতার পর তোমার হচ্ছে কি সংখ্যালঘুদের অধিকার, এবং এই সংখ্যালঘুদের অধিকারের উপরে ভিত্তি করে দুটো ধারা রয়েছে, একটা হচ্ছে 29 এবং একটা হচ্ছে 30, ঠিক আছে। তার পরবর্তীতে 31 থেকে শুরু করে একদম তোমার হচ্ছে 35 পর্যন্ত অন্যান্য রয়েছে। এখানে সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতাটাও রয়েছে। সেই জিনিসগুলো এখানে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। টোটাল আমরা 7টা ভিডিও করবো এবং এই 7টা ভিডিওর মাধ্যম দিয়ে তোমার হচ্ছে কি মৌলিক অধিকারের বিষয়টাকে সুস্পষ্ট করবো। এবং এইটা যে ভিডিও তৈরি হচ্ছে এটা হচ্ছে ভিডিও হচ্ছে মৌলিক অধিকারের চতুর্থ ভিডিও, ঠিক আছে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এই মৌলিক অধিকারের শোষণের বিরুদ্ধে যে অধিকার সেই বিষয়টাকে যতটা তোমার সম্ভব তোমার জানার চেষ্টা করছি। সবার প্রথম যেটা স্যার শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণ, এখানে শোষণ বলতে কি করা হচ্ছে স্যার রাষ্ট্রের শোষণ বা রাষ্ট্রের যে কোনো নাগরিক যারা বিশেষ করে মানে স্যার হচ্ছে ধনীশালী ব্যক্তি বা তোমার হচ্ছে কি স্যার সামাজিকভাবে অনেকটা হয়তো উন্নত ব্যক্তি, ঠিক আছে, তারা অনেক সময় তোমার হচ্ছে পিছিয়ে পড়া ব্যক্তিদেরকে শোষণ করে। তোমরা সবাই কার্ল মার্ক্সের সেই থিওরি পড়েছো যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এবং এখানে সবলেরা দুর্বলদেরকে অত্যাচার করে। পরিচালনা করনি তো সেই কার্ল মার্ক্সের থিওরির উপরে ভিত্তি করে, ঠিক আছে, কার্ল মার্ক্সের যে থিওরি এটা হচ্ছে সামাজিক থিওরি। তো এই সামাজিক থিওরিটাকে তোমার হচ্ছে সামাজিক থিওরি বা সামাজিক তত্ত্ব, এই সামাজিক তত্ত্বটাকে স্বীকৃতি দিয়েছে ভারত সরকার বা তৎকালীন হচ্ছে গণপরিষদ বা তোমার হচ্ছে সংবিধান যারা তৈরি করেছিল তারা, এবং এটাকে স্বীকৃতি দিয়ে এই জিনিসটা অনুভব করেছে, বলেছে যে না সামাজিক দায়িত্বও কিন্তু রাষ্ট্রের রয়েছে। অর্থাৎ প্রতিটা নাগরিকের মধ্যে থেকে সবাই যে ধনীশালী হবে এমন তো নয়। বিশেষ করে যারা পিছিয়ে পড়া শ্রেণী, সেই পিছিয়ে পড়া শ্রেণীর পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। যদি রাষ্ট্র তাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে সাম্যতা আসবে কি করে? অতএব তাদের মানে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের বিরুদ্ধে যদি কেউ মানে শোষণ করে, সমাজে যে কোনো ব্যক্তি শোষণ করে, তাহলে হচ্ছে কি রাষ্ট্র তার হয়ে দাঁড় হবে। এবং রাষ্ট্র তার হয়ে দাঁড় হওয়ার জন্যই দুটো আর্টিকেল সুনির্দিষ্টভাবে করেছে। সেটা হচ্ছে কি স্যার আর্টিকেল নম্বর 23 এবং আর্টিকেল নম্বর 24। এই আর্টিকেল নম্বর এবং 23 এবং 24
তোমার হচ্ছে কি স্যার সামাজিক তত্ত্বকে স্বীকৃতি দেয়, সামাজিক তত্ত্বকে স্বীকৃতি দিয়েছে। ভারতবর্ষের সংবিধান ছাড়া বিশ্বের এই ধরনের স্বীকৃতি কিন্তু খুব কম রাষ্ট্রই দিয়ে রেখেছে। আমরা যে সোশ্যালিস্ট কান্ট্রি তার প্রমাণ কিন্তু হচ্ছে স্যার এটা, যেখানে শোষণের বিরুদ্ধে রাষ্ট্রকে সজাগ হতে বলা হয়েছে, শোষণের বিরুদ্ধে অন্যান্য নাগরিককে সজাগ হতে বলা হয়েছে, শোষণের বিরুদ্ধে রাষ্ট্র তোমার হচ্ছে কি তোমার হচ্ছে নির্দিষ্ট ব্যবস্থাপনা তৈরি করে রেখেছে। ঠিক আছে, সেই ব্যবস্থাপনা হচ্ছে কি আর্টিকেল নম্বর 23 এবং আর্টিকেল নম্বর 24। তো চলো আমরা সবার প্রথমে আর্টিকেল নম্বর 23 আলোচনা করি। আর্টিকেল নম্বর 23-এ গিয়ে কি বলছে, বলছে বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা বেকার খাটানো যাবে না। অর্থাৎ দুইটা কথা লেখা রয়েছে, একটা কথা হচ্ছে কি স্যার বল প্রয়োগ, আর দ্বিতীয় হচ্ছে কি স্যার বেকার, দুটো। তো বল প্রয়োগ শব্দটার মানে কি স্যার, একটা সময় ছিল জানো নিশ্চয়ই যে পৃথিবীতে তোমাদের দাস প্রথা ছিল। কোন প্রথা ছিল? দাস প্রথা ছিল, বা দাস প্রথার মতো হিংস্র ব্যাপার কিন্তু ছিল। একটা সময় এটাই ছিল আমাদের ভারতবর্ষে, দেখবে গ্রামেগঞ্জে কাউকে দিয়ে কোনো কাজ করে দিল, কোনো টাকাই দিল না। ঠিক আছে, কাজ করে দিল, ঝামেলা শেষ। ঠিক আছে, হয়তো সবল ব্যক্তি, ঠিক আছে, দুবেলা হয়তো খাবার একটা গরিব মানুষ কোনো মতো করে জোগাড় করবে, তো তাকে দিয়ে খাটিয়ে নিল, তাকে হয়তো অর্থই দিল না। এই যে তাকে অর্থ দিল না, শুধুমাত্র খাওয়ার কারণে তোমাকে খাটিয়ে দিল, এটাকে বললো বেকার খাটানো। আবার কাউকে বল প্রয়োগ করে জোর করে তোমাকে এই কাজটা মানে করতেই হবে। অনেকে দেখবে গ্রামেগঞ্জের মানুষ দাদন খাটতে যায়, এই দাদন খাটাটাকে বলছে কি স্যার তার তোমার হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে তাকে খাটানো, অর্থাৎ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে খাটানো যাবে না। এই যে বল প্রয়োগ করে, বল প্রয়োগ শব্দটার মানে হলো কি স্যার, সে যদি নিজে থেকে ইচ্ছা স্বাধীন খাটতে গেলে সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে তাকে খাটানো যাবে না। এই যে ইচ্ছার বিরুদ্ধে খাটানো যাবে না, এটাকে বলছে কি স্যার, তার মানে বল প্রয়োগ করে কোনোভাবে কাউকে খাটানো যাবে না। যে যেটা পরিশ্রম করবে, যার যেটা ইচ্ছা, তাকে সেই কাজটা করতে দিতে হবে, এবং তার জন্য যেটা মজুরি সেটা সুনিশ্চিত করতে হবে। এটা নয় যে সে মজুরিটাই পেল না, যদি মজুরিটাই যদি না পায় তাহলে কিন্তু কোনোভাবে হবে না, মজুরিটা সুনির্দিষ্টভাবে কিন্তু পেতেই হবে। ঠিক আছে, তো সেই মজুরি পাওয়ার জন্য যে খাটনি, ঠিক আছে, তো সেটা হচ্ছে একটা, তার দুটো কনসেপ্ট, একটা হচ্ছে বল প্রয়োগ আর একটা হচ্ছে বেকার। তো বেকার কথাটার মানে হচ্ছে কি স্যার, বিনা পরিশ্রমে খাটানো যাবে না, বিনা পরিশ্রমে খাটানো যাবে না। আর বল প্রয়োগ কথাটার মানে হচ্ছে কি স্যার, শক্তি প্রয়োগ করে খাটানো যাবে না। শক্তি প্রয়োগ করে খাটানো যাবে না। ঠিক আছে, তাহলে অর্থাৎ স্যার তো হচ্ছে বল প্রয়োগ করে খাটানো যাবে না এবং শক্তি প্রয়োগ করে খাটানো যাবে না, একটাই জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে কি স্যার, কাউকে বিনা পরিশ্রমে বা বিনা পারিশ্রমিকে, ঠিক আছে, মানে পারিশ্রমিক দিতেই হবে, বিনা পারিশ্রমিকে খাটানো যাবে না। এই দুটো জিনিস সুনিশ্চিত করলো কত নম্বর ধারা? ধারা নম্বর হচ্ছে 23। অর্থাৎ বিশেষ করে রাষ্ট্রে যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, যারা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, যারা সচেতনতার দিক থেকে পিছিয়ে পড়া, তাদেরকে সংরক্ষিত করার জন্যই এই আর্টিকেল নাম্বার 23 প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আর্টিকেল নাম্বার কত স্যার? আর্টিকেল নাম্বার হচ্ছে 24। আর্টিকেল নাম্বার 24 কি বলছে? বলছে 14 বছরের কম বয়সী শিশুদের কোনো ধরনের কলকারখানা বা খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে যুক্ত করা যাবে না। অর্থাৎ যাদের বয়স 14 থেকে কম, আমাদের দেশে তোমরা সবাই জানো 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে তোমার হচ্ছে ওই 21-এর A নম্বর আর্টিকেল ইমপ্লিমেন্ট আছে। অর্থাৎ বাস্তবে তো এদেরকে তো স্যার বেকার মানে তোমাদের খাটানো উচিত না। কেন উচিত না? কারণ হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুরা এমনিতেই তারা হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে কি রাষ্ট্রীয় যে তোমার হচ্ছে মৌলিক এই শিক্ষাগত মৌলিক অধিকারের আওতায় পড়ে। অতএব এরা তো শিশু, বাস্তবে 14 বছর বয়স পর্যন্ত শিশু, এবং এদেরকে এবার দেখা গেল যে তোমার যে কি
ডেঞ্জারাস কোনো কাজে দেওয়া হয়েছে। ডেঞ্জারাস বলতে কী ধরনের ডেঞ্জারাস? দেখো কলকারখানা যেখানে হয়তো ডেসিবেল, ঠিক আছে, তোমার হচ্ছে ডেসিবেল হয়তো 80 থেকে 85 ডেসিবেল বা তারও বেশি হয়তো আওয়াজ হচ্ছে, সেই জায়গায় তাকে খাটানো হচ্ছে। খাটানো যাবে না স্যার। ধরুন ওই যে খনি, খনি মানে হচ্ছে কি স্যার? কয়লার খনি, ঠিক আছে, কয়লার খনি। সে কয়লার খনিতে নিচুতে কাজ করছে, খাটানো যাবে না স্যার। দেখবে গ্রামগঞ্জ থেকে অনেক মানুষ তোমার হচ্ছে শহরের দিকে চলে যায় এবং সেখানে স্যার 4তলা 5তলা 7তলা বিল্ডিংয়ে ঝুলে ঝুলে কাজ করছে। স্যার 14 বছরের মানে নিচু যে শিশুরা রয়েছে তারা যদি চায়ও তবু তাদেরকে কিন্তু এইটা খাটানো যাবে না। এখানে গিয়ে কি বলেছিল 23 নম্বরে যে কি স্যার তার পারমিশন ছাড়া তাকে বেকার খাটানো যাবে না। এখানে বলছে কি তারা চাইলেও তাদেরকে স্যার ওই কাজ করানো যাবে না। স্যার অনেকে থাকে যে স্যার তোমার হচ্ছে কি 6 থেকে 14 বছরের কোনো শিশু বাইরে চলে গেল কাজ করতে। অনেকে থাকে যারা গরিব, যাদের দুবেলা খাওয়ার জন্য না, বাবা মায়ের তোমার হচ্ছে আর্থিক সংস্থান করার জায়গা নেই, তার কি পড়াশোনা করবে, ঠিক আছে। তো স্যার এই 6 থেকে 34 বছরের শিশুরা যারা খাটে এই ধরনের, তাদের কিন্তু শিশু শ্রমিক বলে। এই শিশু শ্রমিক থাকবে, এটা তো থাকা উচিতই না। আর যদি থাকেও মাথায় রাখবে তাদেরকে এই ধরনের দিয়ে কি স্যার হেজার্ডাস কাজে কিন্তু পাঠানো যাবে না, বিশেষ করে 14 বছরের নিচুদেরকে। 14 বছরের উঁচু যদি কেউ হয় সেই ক্ষেত্রে তার যে পারমিশন থাকে তাহলেই কাজে পাঠাবে, না কিন্তু কাজে পাঠানোর ব্যাপার নেই। এই যে বিষয়টা রয়েছে এটা কত নম্বর আর্টিকেল রয়েছে? আর্টিকেল নম্বর 24-এ। তো স্যার 23 এবং 24 এই দুটো আর্টিকেল কি সংক্রান্ত? শোষণের বিরুদ্ধে অধিকার। সেই শোষণ কোনো গরিব মানুষের বিরুদ্ধে হতে পারে, সেই শোষণ 14 বছরের নিচুদেরও হতে পারে, যে কারণ হতে পারে। কিন্তু মাথায় রাখবে শোষণের বিরুদ্ধে অধিকার। এই শোষণের বিরুদ্ধে অধিকার রাস্তায় যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে যাতে কি স্যার সচেতন মানুষরা কি স্যার ব্যবহার না করতে পারে, সেই কারণে শোষণের বিরুদ্ধে অধিকার বিষয়টা রেখেছে। এবং এটা কত কত আর্টিকেল রয়েছে, এটা আর্টিকেল নাম্বার কত 23 এবং 24। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। এটা 4র্থ ভিডিও কমপ্লিট হলো। 5ম ভিডিওর জন্য অপেক্ষা করো। 5ম ভিডিও যেটা আসবে সেটা কিসের উপরে আসবে? শুধুমাত্র হচ্ছে কি স্বাধীনতার এই হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার উপরে, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেকমেন্ড করো তোমার বন্ধুদেরকে। এই চ্যানেলটি আমরা আস্তে আস্তে প্রতিটা বিষয়ে করেছি, ফাউন্ডেশনটাকে কমপ্লিট করব এখানে। এক্ষেত্রে তোমার ফাউন্ডেশনটা দেখে 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 নিজেদের বেস্টটা করে নিতে পারবে। এর পরবর্তীতে তোমরা ভালো বুকস পড়ো। মাথা রাখবে চাকরি পেতে গেলে তোমাদেরকে কিন্তু স্যার হচ্ছে কি নিজের একটা কিন্তু জায়গা তৈরি করতেই হবে। স্যার কোনো কিছু শর্টকাট হয় না, তোমাকে ফাউন্ডেশন রেডি করতে হবে। তোমার দেখো লক্ষ্য করো কারা রেডি হচ্ছে, কারা চাকরি পাচ্ছে, শুধুমাত্র যাদের ফাউন্ডেশন রেডি আছে তাদেরই। যাদের স্যার হচ্ছে সাবজেক্টিভ ভিত্তিই নাই তারা কিন্তু চাকরি পেতে পারে না। অতএব নিজের চাকরিটাকে সুনিশ্চিত করার জন্য নিজের ফাউন্ডেশনকে কমপ্লিট করো এবং সেই সংক্রান্ত এমসিকিউ গুলোকে কমপ্লিট করো। আমরা এখানে এমসিএস এর অনলাইন ক্লাসে আমরা কি করছি, তোমার হচ্ছে সেই সাবজেক্টিভ ফাউন্ডেশনটাকে তৈরি করার চেষ্টা করছি। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।